বাড়ির ছোটরা সবসময়ই হয় খুব আদরের। পরিবারে এক বা একাধিক সন্তানের আগমন নিয়ে আসে অনাবিল আনন্দ আর খুশির জোয়ার। তাদের হাসি কান্না দোয়ালায় মেতে ওঠে গোটা বাড়িটা। কিন্তু যদি সেই শিশুর জন্ম দেয় কোনো অজানা আতঙ্কের হাতছানি, তাদের চোখ যদি বলে কোনো এক অজ্ঞাত অন্ধকার জগতের কাহিনী, আর ঠোঁট ব্যক্ত করে কোনো নিষিদ্ধ কোনো বিষাক্ত অতীতকে, তখন নমস্কার, স্ক্যাটার থটসের মেঘে আজ রহস্যের ঘন ঘটা লেখিকা সুরঞ্জনা মুখোপাধ্যায়ের গল্পের হাত ধরে। লেখিকা ভৌতিক অলৌকিক সাহিত্য জগতে ক্রমেই নিজের নাম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে চলেছেন নিজের সৃষ্টির মাধ্যমে। না, আর বেশি কিছুই বলবো না, আসুন তবে শুনে নেওয়া যাক লেখিকা সুরঞ্জনা মুখোপাধ্যায়ের লেখা কাহিনী মগুই। সুন্দর ঝলমলে রৌদ্রোজ্জ্বল এক সকাল। ঠাকুরমশাই উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছেন। ভেসে আসছে ধূপ ধুনোর সুমিষ্ট সুবাস। ঠাকুর ঘরে এই মুহূর্তে উপস্থিত সুমিত্রা, প্রীতম এবং উর্মি। লাহেরি বাড়িতে আজ খুশি উপচে পড়ছে। আনন্দে আত্মহারা হয়ে লাহেরি বাড়ির এত প্রাচীন প্রথা ভাঙতে চলেছে সুমিত্রা। লাহেরি বাড়ির প্রথা অনুযায়ী রূপ ব্যতীত অন্য যে কোনো ধাতু দিয়ে নবজাতককে আশীর্বাদ করা বারণ। কিন্তু এই বংশে এই প্রথম কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাও আবার একটি দুটি নয়, তিনটি ট্রিপলেট। তাই তো তিনি তার উত্তরসূরিদের জন্য 3টি সোনার হার গড়িয়ে রেখেছেন। মধুরা, গুঞ্জন এবং ইলোরা 3টি নামই তারই প্রদত্ত। গর্ভাবস্থার পর থেকেই তার পুত্রবধূ উর্মি আসানসোলে বাপের বাড়িতেই ছিল। 3 সন্তানের জন্মের পর আঁতুর কাটিয়ে দিন 10 আগে প্রীতম গিয়ে উর্মি আর তার 3 নাতনিকে নিয়ে এসেছে। সেই উপলক্ষে আজ বৌদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে সুমিত্রা নারায়ণ পূজার আয়োজন করেছেন। কিন্তু এত খুশির মধ্যেও বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন সুমিত্রা। এক টুকরো আষাঢ়ে মেঘের মতো মনের কোণে উকি দিচ্ছে আশঙ্কা। বেশ কয়েকদিন ধরেই এমনটা হচ্ছে। হাজারো খুশির মাঝেও কিসের একটা দুশ্চিন্তা, একটা অস্বস্তি যেন ঠেলে উঠছে মাঝে মধ্যেই। তার দুশ্চিন্তার যে কি কারণ তা তিনি নিজেও জানেন না। ঘটনার সূত্রপাত দিন 3 আগে। স্নান করে ঠাকুর ঘরে এসে বীজ মন্ত্র জপছিলেন তিনি। এত বছরের পুরনো জপমালাটি আচমকাই ছিঁড়ে যায়। মালায় গেঁথে থাকা স্ফটিকগুলি ছড়িয়ে পড়ে যত্রতত্র। বহু খুঁজেও তিনি সবকটি স্ফটিকের হদিশ না পাওয়ায় তা পুনরায় গাঁথা আর সম্ভব হয়নি। মালাটি গুরুদেবের দেওয়া। তিনি দীক্ষা দিয়ে বলেছিলেন এই মালাটি ছিঁড়ে গেলে অশুভ ইঙ্গিত স্পষ্ট। এর মধ্যে আবার কাল থেকে এবাড়ির বহু পুরনো রূপোর আম্রপল্লবও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজকে কিছুক্ষণ আগে পুজোর যোগান দেওয়ার সময় প্রদীপ হাত থেকে পড়ে ভেঙে যায়। এগুলো কিসের অর্থবাহী? সুমিত্রা তখন এক মনে মাটির প্রদীপে তেল দিয়ে সলতে পাকিয়ে এক এক করে প্রদীপ জ্বালাচ্ছিলেন। বড়মা, ও বড়মা, ঠাকুরমশাই এসে গেছেন গো। বাসন্তীর এরকম আচমকা ডাকে তিনি এতটাই হকচকিয়ে গেলেন যে তার হাতে ধরা প্রদীপটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যায়। তার থেকে বেশ কিছুটা তেল ছিটকে এসে তার শ্বেতশুভ্র করুদ শাড়িতে লাগে। যার পরনায় বিরক্ত হয়ে ঠাকুর ঘরের দরজার দিকে তাকিয়ে ধমকে উঠলেন তিনি। যা দেখলি তো, অলক্ষণে মেয়ে কোথাকার।
এভাবে কেউ ডাকে? কাণ্ডজ্ঞান নেই একদম। ঠাকুর মশাই এসে গেছেন তো পরিমরি করে আমাকে খবর দিতে না এসে ওনাকে এখানে নিয়ে আসতে তো পারিস। এদিকে আবার কাজ বাড়লো আমার। যা যা, বিদেয় হতো, চোখের সামনে থেকে বিদেয় হ। বাসন্তী অধবদনেই চলে যাচ্ছিল। সুমিত্রা কি ভেবে আবার যেন পিছু ডাকলেন। এই শোন। হ্যাঁ বড় মা, বলো। দাদা বৌদিকে তাড়াতাড়ি স্নান করে এখানে আসতে বল। ঠাকুর মশাই এসে পড়লেন, আর এদিকে আমার এখনো গোছানো হয়নি। বাসন্তী আর না দাঁড়িয়ে ত্রস্ত পায়ে চলে গেলে সুমিত্রা সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সত্যি বলতে বাসন্তীকে খানিকক্ষণ আগে অত রূঢ়ভাবে কথাগুলো বলার জন্য বেশ খারাপই লাগলো তার। ওরা দোষ কি? বাপ মা মরা সহজ সরল মেয়েটিকে সেই কতদিন আগে তার গ্রাম থেকে নিয়ে এসেছিলেন, আর কিভাবে যেন সে অচিরেই এই পরিবারের একটা অংশ হয়ে উঠেছে, সেসব আর মনেই পড়ে না। সুমিত্রা যেমন তাকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসে, তেমনি বাসন্তীও বড় মা বলতে অজ্ঞান। তার জীবনের সুখ দুঃখ তা সে যত তুচ্ছই হোক, সব কিছুর অংশীদার তার বড় মা। কিন্তু সুমিত্রার তো বয়স হচ্ছে, অল্পেতেই হাঁপিয়ে যান, আর এরকম হুটপাট করে কেউ ডাকলে বুকটা ধরফর করে ওঠে তার। কিন্তু ছেলে মানুষ, ও কি আর 7-5 বোঝে? বিয়ের বেশ কিছু বছর অতিক্রান্ত হওয়ার পরেও ওর মেয়ের সন্তান ধারণ করতে না পারা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন থাকতেন সুমিত্রা। আজ এত বছর পরে যখন তার কোলালো করে 3টি ফুটফুটে কন্যা সন্তান এলো, তখন এসব কিসের ইঙ্গিত? নতুন করে কোনো বিপদ এসে কড়া নাড়বে না তো তাদের দরজায়? সেদিন উর্মি তার 3 মেয়েকে নিয়ে এলো। সুমিত্রা তার 3 নাতনির মুখের দিকে এক ঝলক তাকিয়ে আমলে কেঁপে উঠেছিলেন। কাঠ হয়ে দাঁড়িয়েছিলেন কয়েক মুহূর্ত। এরা কারা? তার 3 নাতি ফুটফুটে ফর্সা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের 3 জনের ঠোঁট দুটো কুচকুচে কালো, মাঝে একটা হালকা সবুজ আভা। প্রীতমকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে ও বলেছিল ওরা ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তার বলেছিলেন এটা হাইপার পিগমেন্টেশন, ভয় পাওয়ার কিছু নেই, মেয়ে 3টে একেবারেই সুস্থ। হঠাৎ একটা ধাতব আওয়াজে চিন্তার জাল ছিঁড়ে গেল সুমিত্রার। চমকে উঠে তিনি দেখলেন ঠাকুরমশাইয়ের হাত থেকে পঞ্চপ্রদীপ ছিটকে পড়েছে মাটিতে। উনি দুহাত দিয়ে বুক চেপে ধরে লুটিয়ে পড়েছেন মেঝেতে। বোঝাই যাচ্ছে বৃদ্ধ মানুষটি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এতক্ষণে ঝলমলে আকাশ ঘন কৃষ্ণ মেঘের আবির্ভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, এবং সেই সঙ্গে প্রচণ্ড দাপুটে ঝোড়ো হাওয়ায় ঠাকুর ঘরের সব কটি জ্বলন্ত প্রদীপ একসঙ্গে নিভে গেল। প্রীতম আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ডাক্তার ডাকতে ছুটল। লাহেরি বাড়ির নারায়ণ পুজো অসমাপ্তই রয়ে গেল। ঠাকুরমশাই সে যাত্রায় সুস্থ হয়ে গেলেও খুব দুশ্চিন্তায় পড়েছিলেন সুমিত্রা। অবিলম্বে তিনি 3 নাতনির জন্মের ছক তৈরি করতে দিয়ে এসেছিলেন জ্যোতিষীর কাছে, কিন্তু সেই কুষ্ঠিতে যে কি ছিল আমৃত্যু কাউকেই বলেননি সুমিত্রা। ছয় বছর বাদে ওরা ফিরে এসেছে ঠিকই, কিন্তু কিছুই মনে করতে পারছে না। উদ্বিগ্ন কণ্ঠে বলল উর্মি। প্রীতম জানতে চাইল, তুমি ওদের সঙ্গে ঠিক করে কথা বলে দেখেছ? হ্যাঁ, আর তাছাড়া 3 জনেরই ধুম জ্বর, সেভাবে কিছু খাচ্ছেও না আসার পর থেকে। কি আর জিজ্ঞেস করব? ওষুধ খাচ্ছে,
তাও তো জ্বর নামার কোনো লক্ষণই দেখছি না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উর্মির মুখ থেকে। একবার খুঁজে পাই স্কাউন্ড্রেলগুলোকে, জেলের ঘানি টানিয়ে ছাড়বো শালাদের। হ্যাঁ, একবার খুঁজে পাই। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল প্রীতম। ওর চোখে মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে ওঠা ক্রোধ উর্মির নজর এড়ালো না। এই মুহূর্তে উর্মি আর প্রীতম কথা বলছিল বেডরুমে বসে। মেয়েরা ঘুমোচ্ছে, তাই স্বামী স্ত্রী দুজনেই অত্যন্ত সজাগ হয়ে ফিসফিস করে কথা বলছিল, পাছে মেয়েদের ঘুম ভেঙে না যায়। মেয়েরা ফিরে আসার পর থেকেই উর্মি এক মুহূর্তের জন্য ওদের কাছছাড়া করছে না। প্রীতমের অফিস যাওয়ার সময় হয়ে গেছে। বেরোবার আগে তাই উর্মির সঙ্গে দেখা করতে এসেছে। একবার আর চোখে হাতখড়িটার দিকে তাকালো প্রীতম। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। চলো, দরজাটা আটকে দেবে চলো। আর মেয়েদের দেখো, নিজের খেয়াল রেখো। আমি চলি। প্রীতম আর দাঁড়ালো না। উর্মিও ওর পিছু পিছু গিয়ে প্রীতম বেরিয়ে যেতে দরজাটা আটকে দিল। একটা লম্বা শ্বাস নিয়ে উর্মি ডাইনিং রুমে এসে একটা চেয়ার টেনে বসল। উর্মি যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। একটা ফোন করতে হবে, আর যেটা প্রীতমের সামনে সম্ভব নয়। সত্যি কথা বলতে প্রথম দিন লোকটার কথা শুনে অতটাও নির্ভরযোগ্য মনে হয়নি উর্মির, কিন্তু পরপর লোকটার কথা মিলে যাওয়া এবং সবশেষে কাল রাতের ঘটনাটা। লোকটা বলেছিল ঠিক 6 দিনের মাথায় ওরা ফিরে আসবে। এসেওছে। অবশ্য ঠিক ফিরে এসেছে বলাটা ভুল। গত পরশু সকালে দরজা খুলে অবাক হয়ে গিয়েছিল উর্মি। ঘরের দরজার সামনে উপুর হয়ে পড়েছিল উর্মির 3 মেয়ে, মধুরা, গুঞ্জন আর ইলোরা। ওদের মুখটা ফেরাতেই আঁতকে উঠেছিল উর্মি। মেয়েগুলো সারা মুখ জুড়ে অদ্ভুত কাটাকুটি দাগ, যেন কেউ কালো কালি দিয়ে গোটা মুখে আঁকি বুকি কেটেছে। ঠিক সেই যেরকম বলেছিল। কালো ঠোঁট এবং খোলা চুলের সঙ্গে মিলে কি কুৎসিত লাগছে। বোঝাই যাচ্ছে একজনেরও জ্ঞান নেই। উর্মি তাড়াতাড়ি প্রীতমকে ডেকে মেয়েদের ঘরের ভিতর নিয়ে গিয়ে ডাক্তার ডাকার ব্যবস্থা করল। জ্ঞান ফিরতেই বোঝা গেল তাদের এই কয়েকদিনের কোনো কথাই মনে নেই। এমনটা যে হতে পারে লোকটা তো সেটাও বলেছিল। আর কাল রাতের ঘটনাটা যখনই মনে পড়ছে শিউরে উঠছে সে। প্রীতমকেও কিছু বলেনি। লোকটার কথাগুলোকে বড্ড হালকাভাবে নেওয়া হয়ে গেছে। এতটা উপেক্ষা করা বোধহয় উচিত হয়নি। বড় কিছু বিপদ ঘটার আগেই লোকটার সঙ্গে একবার যোগাযোগ করতেই হবে। ফোন বের করে একটা নির্দিষ্ট নম্বরে ফোন করল সে। চিরকুট থেকে আগেই মোবাইলে সেভ করে রেখেছিল নম্বরটা। কে জানে কখন কি কাজে লাগে। ও প্রান্তে রিং হতে লাগলো। গত বৃহস্পতিবার ঘটেছিল ঘটনাটা। সেদিন কাজের মেয়ে লতিকা হঠাৎ করে কামাই করায় বেশ মুশকিলে পড়েছিল উর্মি। সংসারের সব কাজ একা হাতে সামলাতে স্বাভাবিকভাবেই হিমশিম খাচ্ছিল সে। ঘরকন্যার কাজ ছাড়াও উর্মিরাজ আরেকটা বাড়তি কাজ আছে। এরই মধ্যে মেয়েদের আনতে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। উর্মির 3 মেয়ে মধুরা, গুঞ্জন ও ইলোরা দ্য টিউলিপ একাডেমির ক্লাস 1-এর ছাত্রী। ওদের স্কুল বাস আছে ঠিকই, কিন্তু স্ট্যান্ড থেকে আনা নেওয়া করতে হয়। সকালে প্রীতম ওদের বাসে উঠিয়ে দিয়ে আসে, দুপুরে লতিকা স্ট্যান্ড থেকে নিয়ে আসে। স্কুল ছুটি হয় 10:30টায়। সাধারণত স্কুল বাস ওদের 11:30, 11:45 নাগাদ স্ট্যান্ডে নামিয়ে দিয়ে যায়। সেই মতোই উর্মি রেডি হয়ে বেরোতে যাচ্ছিল, হঠাৎ 11:15 নাগাদ একটা ফোন এলো উর্মির ফোনে।
মেয়েদের স্কুল বাসের ড্রাইভার চন্দন। এই সময়ে চন্দনের ফোনটা দেখে উর্মির ভুরু কুঁচকে গেল। উর্মি ফোনটা ধরার পর ও প্রান্তে থাকা চন্দন যা বলল তা শুনে উর্মির পায়ের তলার মাটি কেঁপে গেল। উর্মির 3 মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা স্কুলে ওরা তন্ন তন্ন করে দেখেছে, কোথাও পায়নি। উর্মি থরথর করে কাঁপতে লাগলো। গেল কোথায় মেয়েগুলো? 3টে 6 বছরের বাচ্চা একা একা কোথায় বা যেতে পারে? তবে কি অন্য কেউ? তাছাড়া আজকাল তো চাইল্ড অ্যাবডাকশনের কেস আকছাড় ঘটছে। ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে গেল উর্মির। উর্মির একটা মস্ত বড় গুণ হলো দারুণ বিপদে ও মাথা ঠান্ডা রাখতে জানে। ফোনটা রেখে আগেই প্রীতমকে ফোন না করে ও আগে স্কুলে ফোন করলো। তার পরের কয়েক ঘন্টা শুধু ফোন করে কাটলো উর্মির। প্রথমে স্কুলে, সেখান থেকে ফোন করে জানা গেল কোনো বাচ্চাই এখন আর স্কুলে চৌহদ্দির মধ্যে নেই, অনেকক্ষণ স্কুল ছুটি হয়ে গেছে। এরপর একে একে উর্মি মেয়েদের সমস্ত সহপাঠীদের বাড়িতে ফোন করলো। যদি কোনো কারণে কোনো অভিভাবকের সঙ্গে তাদের বাড়ি গিয়ে থাকে বা কেউ দেখে থাকে, কিন্তু না, কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। উর্মির এবার ভয় করতে শুরু করেছে, প্রচন্ড ভয়। কোনো মতে শরীরের সমস্ত শক্তিটুকু জোগাড় করে ও প্রীতমের মোবাইলে ফোন করলো এবং সংক্ষেপে পুরো ঘটনাটাই বলল। সবটা শুনে প্রীতম তড়িঘড়ি বাড়ি ফিরে এলো এবং তার পরের কয়েক ঘন্টা কাটল এক ভয়ঙ্কর বিভীষিকাময় রাত্রির দুঃস্বপ্নের মতো। প্রীতম পুলিশ স্টেশনে সেই যে বেরোলো, ফিরতে ফিরতে মাঝরাত হয়ে গেল। নির্ফল শূন্য। মেয়েদের খোঁজ পাওয়া তো দূরের কথা, ওরা কোথায় যেতে পারে তার সম্বন্ধে বিন্দু মাত্র কোনো ধারণা পাওয়া গেল না। এদিকে উর্মি কাঁদতে কাঁদতে বার্ধক্যে অজ্ঞান হয়ে গিয়েছিল। পাশের বাড়ির মাসিমা ছিলেন তাই রক্ষে, উনি উর্মির দেখাশোনার ভার নিলেন। রাত বাড়তে লাগল। তখন প্রায় মাঝরাত। প্রীতম সারাদিনের ছোটাছুটির পর পরাজিত সৈনিকের মতো ফিরে এসে ক্লান্ত অবসন্ন শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে। কিন্তু সে যে ঘুমায়নি সেটা তার ও ঘর থেকে আসা সিগারেটের গন্ধেই বোঝা যাচ্ছে। উর্মি আর শোয়ার ঘরে গেল না, একটা চেয়ার টেনে বারান্দায় এসে বসল। সারাদিন কান্নাকাটি করে চোখ দুটো ফুলে গিয়ে এখন রীতিমতো ব্যথা করছে, জ্বালাও করছে। কিন্তু এখন আর কাঁদছে না উর্মি, এখন আর কোনো অনুভূতি হচ্ছে না ওর। আর ঠিক তখনই ওর চোখে পড়ল লোকটাকে। লোকটা একটু খুঁড়িয়ে হাঁটছিল। ল্যাম্পপোস্টের আলোয় দেখতে পেল একটা লোক কাঁধে একটা ঝোলা নিয়ে এদিকেই আসছে এবং আরও কিছুটা এসে সে উর্মিদের বাড়ির কলিং বেলেই চাপ দিল। উর্মি নিচে নেমে এসে দরজা খুলে দিল। ততক্ষণ বেলের শব্দ শুনে প্রীতমও নিচে নেমে এসেছে। লোকটাকে কোনো প্রশ্ন করার আগেই সে নিজের থেকেই বলল, টিউলিপ একাডেমির সামনে আমার একটা জেরক্সের দোকান আছে। আপনাদের মেয়েদের মিসিং হওয়ার ব্যাপারে আমি হয়তো কিছু সাহায্য করতে পারি। ভেতরে আসবো? উর্মি আর প্রীতম যেন একটু আশার আলো দেখতে পেল। দুজনের মনেই এতক্ষণের অস্থিরতা যেন একটু হলেও প্রশমিত হল। লোকটাকে ভেতরে আসতে বলে প্রীতম ডাইনিং রুমের আলো জ্বালিয়ে দিল। লোকটা সোফায় এসে বসল। প্রীতম আর উর্মি ওর উল্টো দিকের চেয়ারে পাশাপাশি বসল। লোকটা গলা খাঁকারি দিয়ে কোনো ভনিতা না করেই শুরু করল, আপনারা কি কোনো উড়ো ফোন পেয়েছেন, মানে ওই মুক্তিপণ দাবি করে? প্রীতম উর্মি দুজনেই নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ল। পাবেনও না, কারণ এটা কোনো সাধারণ কিডন্যাপিংয়ের কেস নয়, এটা মগুইয়ের কাজ। তার মানে কোনো বড় র্যাকেট নাকি? আরে দূর মশাই, মানুষের ক্ষমতা কি মগুইকে টক্কর দেয়? আপনার মেয়েদের নিয়ে গেছে তাদের সুপ্ত শক্তি জাগানোর জন্য।
কাজ হয়ে গেলেই আবার ফেরত দিয়ে যাবে। মানে কি বলছেন কি আপনি? কিছু তো বুঝতে পারছি না। কারা নিয়ে গেছে? কিসের শক্তি? আর ফেরত দিয়ে যাবে মানে? মানে মগুইদের 6 বছরের আগে শক্তি থাকে না, তাদের সেই শক্তি সঞ্চার করা হয় এক বিশেষ উপাচারের মাধ্যমে। 6 দিন ধরে চলে এই উপাচার, এবং তা হয় সাধারণ মানুষের লোকচক্ষুর আড়ালে। তাদের সেই কারণেই নিয়ে যাওয়া হয়েছে। কাজ শেষ হয়ে গেলেই ওদের আবার ফিরিয়ে দিয়ে যাবে, কিন্তু ওই 6 দিনের ঘটনা ওদের স্মৃতি থেকে সারা জীবনের জন্য মুছে যাবে। তাই এই ব্যাপারে ওরা চাইলেও কাউকে কোনোদিনও কিছু বলতে পারবে না। কি তখন থেকে মগুই মগুই করছেন বলুন তো? কি এই মগুই? প্রীতম অধৈর্য হয়ে চেঁচিয়ে ওঠে। বলছি, শুনুন তবে। লোকটা সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে বলতে শুরু করলো। সমাজ মাত্রই পুরুষতান্ত্রিক, কিন্তু সব কিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকে। সেই সীমারেখা লঙ্ঘন করলে তার ধ্বংসের পথকে সুমসৃণ করে তোলে। এরকমই এক ধ্বংসের নাম মগুই। মগুইয়ের জন্মবৃত্তান্ত ভারী অদ্ভুত। মানুষের পাপই যে মানুষের পতনের কারণ হয়, এ যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। অনেক বছর আগের কথা। আমার অবশ্য সবটাই শোনা গল্প, অতএব সত্যি না মিথ্যা হলফ করে বলতে পারবো না। গ্রামের নাম বিজুপুরা। অন্যান্য আর 5টা সাধারণ গ্রামের মতোই, তবে ছোট গ্রাম। সব মিলিয়ে খান 50 ঘরের বাস। গ্রামের মানুষ মূলত চাষবাসের ওপরই নির্ভরশীল। গ্রামের মানুষের আর কিছু থাক আর না থাক, অতি সাধারণ জীবনযাপনের মধ্যে তাদের সুখ শান্তি অটুট। কিন্তু হঠাৎ করে এক বিকৃত মানসিকতা যেন তাদের পেয়ে বসল। এই সহজ সরল মানুষগুলোর মধ্যে কি করে যেন ঢুকে গেল কন্যা ভ্রূণ হত্যার মতো বিষ, এবং তা উল্কার গতিতে ছড়িয়ে পড়তে লাগলো আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে। তখন তো আর আল্ট্রাসাউন্ডের চল ছিল না, অতএব আগের থেকে ভ্রূণের লিঙ্গ নির্ণয় করে গর্ভপাত করা অসম্ভব। ফলস্বরূপ যা ঘটতে লাগলো তা আরও মারাত্মক। সদ্যজাত কন্যা সন্তান খুন হতে লাগলো। জন্মের সঙ্গে সঙ্গে কাউকে আগুনে পুড়িয়ে, কাউকে বা শ্বাসরোধ করে, আবার কাউকে বা আছাড় মেরে ফেলা হতে লাগলো। কাউকে কাউকে জন্মের পরেই জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া হলো। তাদের অন্ত্যেষ্টিক্রিয়া তো দূরে থাক, গ্রামের একেবারে শেষ প্রান্তে তাদের মৃতদেহ আবর্জনা স্তূপের মতো পড়ে রইল। ভাবা যায়, পচা গলা দুমড়ানো মুচড়ানো কন্যা শিশুর মৃতদেহের স্তূপ। মেয়ে সন্তান মানে তো আবর্জনার সমান। মানুষের মনে এরকম একটা বিষাক্ত চিন্তা যে কি করে স্থান পেল কে জানে। সে যাই হোক, এভাবে বেশ কিছুদিন চলল। ঈশ্বর বোধহয় মানুষের এই নির্বোধের মতো আচরণ দেখে হেসেছিলেন। হঠাৎ একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের বয়স্ক পুরোহিত ভোরবেলা প্রাতক্রিয়া সারতে মাঠে যেতে গিয়ে দেখতে পেলেন এক শাড়ি পরিহিতা রমণী কোলে কি যেন একটা নিয়ে গ্রামের বাইরের দিকে চলে যাচ্ছে। ব্যাপারটা দেখে সাময়িক হতচকিত হয়ে পড়ে উনি কৌতূহলবশত মেয়েটিকে ডাকেন। মেয়েটি ঘুরতেই দেখা যায় তার কোলে একটা বেশ হৃষ্টপুষ্ট বেড়াল। ঠাকুরমশাইয়ের কথায় উত্তরে বলে, তোমরা তো আমায় থাকতে দিলে না, তাই আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। তুমি কে মা? কে তোমায় থাকতে দিল না? অন্ধকারে ঠাকুরমশাই মেয়েটির মুখ দেখতে পাননি, চিনতেও পারেননি। এরপর মেয়েটি আর কোনো উত্তর দেয়নি, বরং ক্রমশ আলোর আবর্ত ঘিরে ধরেছিল তার অস্পষ্ট অবয়বটি। এক উজ্জ্বল আলোর বিচ্ছুরণ নির্গত হচ্ছিল তার সারা শরীর দিয়ে। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা দায়। পুরোহিত মশাই ভালো করেই জানেন এই আলোর জ্যোতি যার শরীর থেকে আসছে সে আর যাই হোক কোনো মানবই নয়। ঠাকুরমশাইয়ের দুর্বল স্নায়ু এই অলৌকিক ব্যাপারটিকে হৃদয়ঙ্গম করতে পারল না। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন উনি। জ্ঞান ফেরার পর আবিষ্কৃত হল
পুরোহিত মশাই অন্ধ হয়ে গেছেন। এর ঠিক 6 দিনের মাথায় আরও একটা অদ্ভুত কাণ্ড ঘটল, বা বলা যেতে পারে আরও ভয়ঙ্কর। সবাই যে ঘটনাটা সচক্ষে দেখেছে এমনটাও নয়, তবুও যা রটে তা কিছু তো ঘটে। যে জায়গায় শিশুদের মৃতদেহগুলো ফেলে রাখা হয়েছিল সেই স্তূপ থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে লাগলো, আর সেরকমই তীব্র কটু গন্ধ। সেই ধোঁয়া গোটা গ্রাম ঘুরে বেড়ানোর পর ষষ্ঠীতলার বড় বটগাছটার তলায় এসে থিতু হলো। ষষ্ঠীতলায় মা ঠাকুমারা তাদের সন্তানের মঙ্গল কামনায় চাপড়া ষষ্ঠী, নীল ষষ্ঠী, শীতল ষষ্ঠী ইত্যাদি পুজো দিত, কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে প্রথমে আবছা হয়ে গেল বটগাছ। তারপর স্থাপিত ঘট উল্টে গিয়ে ছিটকে পড়ল নিচে। ষষ্ঠীতলার সামনে যে শীতল দিঘি ছিল, পুজো আচ্চার জল সেই দিঘি থেকেই নেওয়া হতো। রাতারাতি শীতল দিঘির জল কুচকুচে কালো হয়ে গেল। 2-1 নাকি তাতে হাত দিয়েও দেখেছে। হাত দিলেই নাকি হাত পুড়ে যাচ্ছে। একেবারে ধোঁয়া ওঠা ফুটন্ত জল আর কি। সেই ধোঁয়ার কুণ্ডলি তারপর ধীরে ধীরে আকার নিল মানুষের। একটি নয়, 3-3টি 5-6 বছর বয়সী বাচ্চা মেয়ের। তাতে হলে হবে কি, তাদের মুখের দিকে তাকিয়ে থাকা যায় না, যেন সাক্ষাৎ জম। ওইটুকু শিশু, অথচ চোখ দুটিতে জড়ো হয়েছে সারা বিশ্বের ক্রূরতা। সারা মুখ জুড়ে অদ্ভুত কাটাকুটি দাগ, যেন কেউ কালো কালি দিয়ে গোটা মুখে আঁখি বুকি কেটেছে। ঠাকুর মশাই সেদিন রাতে একটি মেয়েকে স্বপ্নে দেখলেন। মুখটা খুব চেনা চেনা ঠেকছিল। পরে মনে পড়ল, সেদিন ভোরে যে মেয়েটিকে দেখেছিলেন সেই মেয়েটি। আমাকে থাকতে দিলি না তো? তোরা আমার দয়া দেখেছিস, ক্রোধ দেখিসনি। এবার অভিশাপ ভোগ কর। সারা জগৎ সংসার যাকে পুজো করে সন্তানাদি লাভ করে, তোরা তার অবমাননা করেছিস। এবার আমার ক্রোধ থেকে সৃষ্ট মগুই তোদের দমন করবে। তৈরি থাক তোরা সর্বনাশের জন্য। ঠাকুরমশাই ধরফর করে উঠে বসেছিলেন। এ কি স্বপ্ন দেখলেন তিনি? মা ষষ্ঠীর অভিশাপ পড়েছে গ্রামের উপর। কিন্তু কেন? এরপর যে সব ধ্বংস হয়ে যাবে, ঠাকুরমশাই এরপর আর বেশি দিন বাঁচেননি। মারা যাওয়ার আগে কয়েকজনকে তার স্বপ্নের কথা বলে গিয়েছিলেন। ঠাকুরমশাই মারা যাওয়ার পর আসল ধ্বংসলীলা শুরু হলো। এক এক করে বাচ্চারা প্রত্যেক ঘর থেকে উধাও হতে লাগলো। গর্ভবতী মহিলাদের অচিরেই গর্ভপাত ঘটতে লাগলো, অথবা মৃত সন্তান প্রসব করতে লাগলো। নতুন প্রাণের সব সম্ভাবনা যখন প্রায় শেষ, তখন গ্রামের মানুষ অপারক হয়ে ষষ্ঠীর পুজো করে মায়ের কাছে ক্ষমা চেয়ে বিধান চাইল। অনেক কঠিন পুজো আচ্চার পর মা ষষ্ঠীর দয়া হলো। তিনি দেখা দিয়ে বললেন, আমি তোদের পুজোয় সন্তুষ্ট হয়েছি, কিন্তু একবার শাপ দেওয়া হলে তা তো আর ফেরানো সম্ভব নয়। মগুইকে তাই বিনষ্ট করা সম্ভব না। তবে প্রতিকার হিসেবে আমি তাদের ফিরিয়ে নিতে পারি, শুধুমাত্র একটা শর্তে। তোরা যদি কথা দিস আর কোনো প্রাণকে অঙ্কুরে বিনষ্ট হতে দিবি না। এর অন্যথা হলে মগুই আবার ফিরে আসবে, কিন্তু এবার আর তারা কোনো শর্ত, কোনো বেড়াজাল মানবে না। কারণ এরপর মগুই জন্ম হবে মানুষেরই গর্ভে, তাই মানুষের সঙ্গে তাদের কোনো তফাৎ থাকবে না। আর কোনো মগুই জন্ম হলে তাদের 6 বছর বয়স হলেই তারা তাদের পূর্ণ ক্ষমতা পাবে, এবং পরবর্তী 6 বছর তারা তাদের ধ্বংসলীলা চালিয়ে যাবে। তখন তাদের খণ্ডানোর ক্ষমতা আমার আর থাকবে না। তবে তখনও তারা পূর্ণ ক্ষমতা অর্জন করার আগে তাদের বিনাশ সম্ভব। তার বিধানও আমি লিপিবদ্ধ করে যাব, তবে সেই পুঁথি আমি লুকিয়ে রেখে যাব।
যদি কেউ কোনো দিনও আমার আরাধনা করে সিদ্ধি লাভ করে, সেদিনই এই পুঁথি উদ্ধার হবে। গ্রামবাসীরা সমস্ত শর্তে রাজি হয়ে যাওয়ায় মা ষষ্ঠীর কৃপায় আবার সব আগের মতো হয়ে গেল। সেই ধোঁয়া মিলিয়ে গিয়ে শীতল দিঘির জলও আবার আগের মতন স্বচ্ছ হয়ে গেল। কিন্তু চোর যেমন ধর্মের কাহিনী শোনে না, তেমনি মানুষের সহজাত প্রবৃত্তি হল অন্ধকারের দিকে ধেয়ে যাওয়া। গ্রামবাসীরা মা ষষ্ঠীকে দেওয়া কথা বেমালুম ভুলে গেল। ফলে তারা আবার একই হত্যালীলা শুরু করল। তবে এবার আর তারা মা ষষ্ঠীর রোষ থেকে বাঁচতে পারল না। রাতারাতি উজাড় হয়ে গেল গোটা গ্রাম। ছোট্ট গ্রাম বিচুপুরা হয়ে গেল শ্মশানপুরী। এরও অনেকদিন পর এক সন্ন্যাসী নানা জায়গা ঘুরে বেড়ানোর পর বিজুপুরা গ্রামে এসে পড়েন এবং কঠোর তপস্যার পর সেই পুঁথি উদ্ধার করেন। আপনি এরকম আজগুবি গল্প শোনাচ্ছেন কেন বলুন তো? আমার মেয়েদের ব্যাপারে যদি কিছু জানা থাকে তো বলুন, না হলে আপনি এখন আসতে পারেন। প্রীতমের বিরক্তির পারদ অনেকক্ষণ ধরেই চড়ছিল। এবার আর থাকতে না পেরে সে চিৎকার করে উঠল। লোকটা প্রীতমের রূঢ় কথায় একটুও ঘাবড়ালো বলে মনে হলো না, বরং আরও শান্তভাবে বলল, মুগুইদের কেমন দেখতে ছিল বলুন তো? ফর্সা টুকটুকে মুখ, কোমর ছাড়ানো এক ঢাল কালো চুল, আর ঠোঁট দুটো কুচকুচে কালো। তবে ওরা কিন্তু কখনোই চুল বাঁধতে পারে না। কেন বলুন তো? মনে করা হয় যে ওদের মাথাই ওদের শক্তির উৎস। চুল বাঁধা মানে ওদের শক্তিকে বাঁধতে চাওয়া। তাই চুল বাঁধলে ওদের মাথায় এক অদ্ভুত অস্বস্তি অথবা ব্যথা অনুভূত হয়, যার কারণে ওরা কখনোই চুল বাঁধতে দিতে চায় না। আর তাছাড়া লোকটা এবার সোজা হয়ে বসে একটু সামনের দিকে ঝুঁকে প্রীতমের চোখের দিকে তাকিয়ে তুলনামূলক নিচু স্বরে বলল, ভালো করে মনে করে বলুন তো, আপনাদের মেয়েদের জন্মের পর কোনো অপ্রীতিকর ঘটনা কি ঘটেছিল? যেমন ধরুন কারুর মৃত্যু বা অসুস্থতা, এরকম কিছু? লোকটা আরও কি কি বলে যাচ্ছিল তা প্রীতম বা উর্মি কারোরই মাথায় ঢুকছিল না। লোকটার শেষ কথাটা শুনে ওরা দুজনেই বিদ্যুৎ বেগে ছিটকে উঠেছিল। লোকটা এক্ষুনি যে কথাগুলো বলল তার প্রত্যেকটা কথা তাদের 3 মেয়ের সঙ্গে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সত্যি তাদের কালো ঠোঁটের জন্য জন্মের পর থেকেই নানা ব্যঙ্গ, বিদ্রূপ, কটূক্তি, উপহাসের শিকার হতে হয়েছে এবং ছোট থেকেই তারা কিছুতেই চুল বেঁধে রাখতে পারে না। অনেকে তো আবার ওদের অশুভ ইঙ্গিত মনে করে এড়িয়েও চলে। এমনকি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসার সময় প্রীতম শুনতে পেয়েছিল 2 জন কনস্টেবল নিজেদের মধ্যে চাপা স্বরে হাসাহাসি করছে। এ শালা মানুষের বাচ্চা না ডাইনির বাচ্চা, কে জানে। চোয়াল শক্ত হয়ে গিয়েছিল প্রীতমের, কিন্তু তখন মেয়েদের খুঁজে পাওয়াটাই বেশি প্রাধান্য পেয়েছিল তার কাছে। বাকি কথাগুলো যদি ধরে নেওয়া যায় যে পুলিশি তদন্তের দৌলতে লোকটা জেনেছে মিডিয়ার বদান্যতায় মধুরা, গুঞ্জন ও ইলোরার চেহারা প্রকাশ্যে আসাও অসম্ভব কিছু নয়, কিন্তু শেষের কথাটা লোকটা জানল কি করে? এ তো মনে হচ্ছে মেয়েদের নারী নক্ষত্র চেনে বসে আছে। তবে কি অনেক দিন ধরে ফলো করছিল? কিন্তু ওদের জন্মের পরের ঘটনা এই অচেনা লোকটা জানলো কেমন করে? প্রীতম এবার দৌড়ে এসে লোকটার কলার ধরে ঝাঁকিয়ে চিৎকার করে উঠল, ইয়ার কি মারছিস বসে বসে, না মজা দেখতে এসেছিস? ভালোই ভালোই বলছি এক্ষুনি বেরিয়ে যা, না হলে তোকে পুলিশে দেব। ওদেরই না হয় সব আজগুবি গল্প শোনাবি। বল কতদিন ধরে ফলো করছিস আমার মেয়েদের? টার্গেট করে রেখেছিলি, হ্যাঁ? তাই আটঘাট বেঁধে এসেছিস আর এখানে এসে এখন গল্প দিচ্ছিস? উর্মি তড়িঘড়ি এসে প্রীতমকে নিরস্ত করতে উদ্যত হল। লোকটা নিজেকে ছাড়িয়ে জামাকাপড় ঝাড়তে ঝাড়তে বলল, দাদা রাগ করুন আর যাই করুন,
আপনি কিন্তু অজান্তেই স্বীকার করে নিয়েছেন যে আমি ভুল কিছু বলছি না। ভালো কথা বলছি। মেয়েদের ফিরে পেতে গেলে আমার কথা মন দিয়ে শুনুন। ওসব পুলিশ টুলিশের ওপর ভরসা করে কোনো লাভ নেই। প্রীতম আবার তেড়ে যাচ্ছিল। উর্মি হাত ধরে বসিয়ে দিল। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এত বড় সাহস, আমার বাড়িতে বসে আমাকে থ্রেট দিচ্ছে। আহ, তুমি একটু শান্ত হয়ে বসো না। উনি কি বলছেন ওনাকে বলতে দাও। উর্মি অনেকক্ষণ পর এই প্রথম কথা বলল। লোকটা উর্মির উৎসাহ পেয়ে আবার বলতে শুরু করলো। ওদের খুঁজে লাভ নেই। ওরা 6 দিন পর এমনিই ফিরে আসবে। ঠিক যেরকম আকস্মিক অন্তর্ধান হয়েছিল, তেমনি 6 দিনের মাথায় নিজেরাই ফিরে আসবে। ততদিন একটু ধৈর্য ধরুন। তবে হ্যাঁ, ওরা ফিরে এলে জানবেন বিপদ আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। তখন কিন্তু সাবধানে থাকবেন। আর মানে কিসের বিপদ? মগুই কিন্তু এক ধরনের অপদেবতা। অতএব বুঝতেই পারছেন। এই, কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কি বলতে চাইছিস? প্রীতম লোকটাকে কথা শেষ করতে দিল না। প্রীতমের রুদ্র মূর্তি দেখে উর্মি আবার ওর হাত ধরে বসাতে চাইলে প্রীতম এবার আর বসল না। এক ঝটকায় উর্মির হাত ছাড়িয়ে দুমদাম পা ফেলে বেরিয়ে পাশের ঘরে গিয়ে দরাম করে দরজাটা বন্ধ করে দিল। উর্মি যেন এবার একটু নিশ্চিন্ত হলো। বলল, বলুন। লোকটা এবার নিজের ঝোলা থেকে একটা প্যাকেট বার করলো। তার মধ্যে থেকে বেরিয়ে এলো এক গাদা পেপার কাটিং। উর্মির হাতে সেগুলো দিয়ে লোকটা দেখতে বলল। উর্মি মনোযোগ সহকারে কাটিংগুলো দেখতে লাগলো। কাগজগুলো দেখেই মনে হয় অনেক দিনের পুরনো। হলদেটে হয়ে যাওয়া পাতাগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়, না হলে এদিক ওদিক ভেঙে যাচ্ছে। তবে প্রত্যেকটা কাটিংয়ে একটা খবর কমন: শিশুদের রহস্যজনক মৃত্যু। এর মধ্যে একটা খবর কোনো একটা বইতে পড়েছিল উর্মি। ঘটনাটা উর্মির জন্মের আগে, কিন্তু ওই ঘটনাকে ভিত্তি করে একটা উপন্যাস পড়তে গিয়েই ও জানতে পেরেছিল ব্যাপারটা। সিকিমের কোনো একটা স্বাস্থ্য কেন্দ্রে শিশু ও প্রসূতি বিভাগে হঠাৎ করেই নিমেষের মধ্যে শিশু ও গর্ভবতী মহিলারা লুটিয়ে পড়তে লাগল। তৎক্ষণাৎ মৃত্যু। অজানা কারণে এরকম মৃত্যু নিয়ে জল খোলা হয়েছিল বিস্তর। ময়না তদন্তে উঠে আসে আশ্চর্যজনকভাবে সবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, যা খুবই বিরল। ধীরে ধীরে অবশ্য সবটাই চাপা পড়ে যায়। বাকি কাটিংগুলোতেও প্রায় একই ধরনের খবর। বিভিন্ন স্থানে বিভিন্ন সময় একই ঘটনা: শিশু ও প্রসূতির অস্বাভাবিক মৃত্যু। উর্মি কাটিংগুলো লোকটাকে ফেরত দিয়ে প্রশ্ন করল, কিন্তু এগুলোর সাথে আমার মেয়েদের কি সম্পর্ক? এই যে ঘটনাগুলো দেখছেন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একই সুতোয় বাঁধা। এগুলো প্রত্যেকটাই মগুই আক্রমণ। শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, আপনার মেয়েরা সাধারণ মানুষ নয়, আপনি মগুই জন্ম দিয়েছেন। এবার বুঝতে পারছেন তো কোন বিপদের কথা আমি বলতে চাইছি? কি বলতে চাইছেন আপনি? আর আপনার কথা যদি সত্যি বলেও ধরে নিই, তাহলে এখন কি করণীয়? নিজের মেয়েকে আপনি ফেলে দিতে বলছেন? উর্মির কথাতে এবার স্বাভাবিকভাবেই উষ্মা প্রকাশ পেল। আপাতত কিছু করণীয় নেই। আপনারা শুধু একটু সজাগ থাকবেন। আর ওরা ফিরে আসার পর যদি কোনো কিছু অস্বাভাবিক লাগে তাহলে আমাকে ফোন করবেন। এই নিন আমার ফোন নাম্বার। লোকটা পকেট থেকে একটা ডায়েরি বার করে তার পাতা ছিঁড়ে তাতে নিজের নাম্বারটা লিখে দিয়ে উর্মির হাতে একরকম গুঁজেই দিল। কিন্তু কিন্তু করেও উর্মি কাগজটা নিয়ে নিল। তারপর একটু ভেবে বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এত সব জানলেন কি করে? লোকটা একটু থেমে বলল, আমাদের পরিবারেও মগুই জন্ম হয়েছিল। ইষ্ট দেবতার কৃপায় কোনো বিপদ ঘটার আগেই এক সন্ন্যাসী এসে আমাদের মুক্তির পথ বলে দেন এবং এও বলেন, কোনোদিনও যদি আমাদের পরিবারের কেউ কোথাও মগুই জন্মের কথা শুনি
তবে তাদের যেন প্রতিকার বলে দিই। আবার তারাও কখনো কোথাও মগুই জন্মেছে শুনলে যেন বলে দেয়। এভাবেই চলতে থাকলে আর কোনো বিজুপুরা তৈরি হবে না। শনিবার সকাল, হিসেব মতো আজই পঞ্চম দিন। মাঝে একটা দিন কেটে গেছে। উর্মি ভিতরে ভিতরে ছটফট করেছে। আসলে এক অদ্ভুত দোটানায় ভুগছে ও। কাজটা করা ঠিক হবে কিনা এখনো বুঝতে পারছে না। ওর মনের একদিকটা যেমন কাজ করার সপক্ষে কথা বলছে, তেমন বিপরীত দিকে ওর মাতৃসত্তা বারবার ওকে নিরস্ত করতে চাইছে। তবে এটা তো অস্বীকার করা যায় না যে ওর মেয়েরা আর 5টা সাধারণ মানুষের মতো নয়। ওরা যে অপদেবতা, এই নিয়ে তো এখন ওর মনে আর কোনো সন্দেহ থাকার কথাই নয়। শুধুমাত্র সন্তান স্নেহে অন্ধ হয়ে চুপ করে বসে থাকলে নিষ্ঠুরতা করা হবে। কত মানুষের যে প্রাণ যাবে, কত মায়ের যে কোল খালি হবে তা কে জানে। আর তাছাড়া এতদূর এগিয়ে আর পিছিয়ে আসার কোনো মানেই হয় না। ও এরই মধ্যে লোকটার সঙ্গে দেখা করে মগুই বিনাশের পদ্ধতি জেনে এসেছে। যে যে জিনিস দরকার তাও কিনে এনেছে। আর মন্ত্রগুলো তো লোকটা নিজেই একটা খাতায় লিখে উর্মিকে দিয়েছিল। প্রীতম এসবের কিছুই জানে না। উর্মি অবশ্য চায়ও না প্রীতম জানুক। প্রীতম তো বুধবার রাতের কথাও জানে না, উর্মি বলেনি। সেদিন মাঝরাত থেকে শুরু হয়েছিল তুমুল ঝড় বৃষ্টি। আচমকা মেঘগর্জনের শব্দে উর্মির ঘুম ভেঙে যায়। আর চোখ খুলেই উর্মি আবিষ্কার করেছিল মেয়েরা ওর পাশে নেই। বুকটা ছ্যাঁত করে উঠেছিল ওর। এই এত ঝড় বয়ে যাওয়ার পর সবে একদিন আগে মেয়েরা বাড়ি ফিরেছে। এর মধ্যেই আবার নতুন কি বিপদ যে ওদের জন্য ওত পেতে বসে আছে কে জানে। এরপর আর চুপ করে শুয়ে থাকা যায় না। উর্মিও উঠে ইতিউতি খুঁজতে লেগেছিল মেয়েদের। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর উর্মি বুঝল একজনও ঘরে নেই। আশ্চর্য তো, মেয়েগুলো এই সাংঘাতিক ঝড় বৃষ্টির রাতে গেলটা কোথায়? উর্মির মনটা কেমন যেন কু ডাকছিল। এর মধ্যেই হঠাৎই উর্মির চোখে পড়ে বাড়ির পিছন দিকের দরজাটা খোলা। উর্মির মনে যেন ভয়টা আবার চাকিয়ে বসল। ফোনের ফ্ল্যাশ লাইটটা চালিয়ে কোনো মতে চটিটা পায়ে গলিয়ে নিয়ে পিছনের দরজা দিয়ে একরকম দৌড়েই বেরিয়ে গেল উর্মি। মনে এক রাশ উৎকণ্ঠা আর ভয়। ওরা কতক্ষণ আগে বেরিয়েছে কে জানে। এখন ওদের পাওয়া যেতে পারে কিনা তাও ভগবান জানে। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। দুপা যেতে না যেতেই পুরো ভিজে গেল উর্মি। তাড়াহুড়োতে ছাতাটাও আনা হয়নি। বাজ পড়ছে ঘন ঘন। আর সেই সঙ্গে মেঘের গর্জন আর তীব্র আলোর ঝলকানি। কিন্তু উর্মির এখন আর কিছুতেই ভ্রুক্ষেপ নেই। বাড়ির পিছন দিকে যে লম্বা ফাঁকা মতো জায়গাটা আছে সেখানে দ্রুত পা ফেলে এগিয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখতে লাগলো উর্মি। হঠাৎ করে আবার আকাশে ঝলসে উঠল রূপলি বিদ্যুতের রেখা। আর সেই আলোয় উর্মি যা দেখল তাতে ওর শিরদাঁড়া পেয়ে হিমেল স্রোত নেমে গেল। 3টে মেয়ে বসে আছে ফাঁকা জায়গাটার একেবারে শেষ প্রান্তে, কাঁটা ঝোপের মধ্যে। একটু অসাবধান হলেই পেছনে বড় ডোবাটায় পড়ে যাওয়ার সম্ভাবনা। উর্মি ছুটে গেল ওদের কাছে, কিন্তু চমকের আরও বাকি ছিল। এরপর টর্চের আলোয় উর্মি যা দেখল তা এক কথায় মারাত্মক। মথুরা, ইলোরা ও গুঞ্জনের গলার কাছটা অনেকটা ফাঁক হয়ে গেছে, আর তার ভিতর থেকে উঁকি মারছে দুপাটি ধারালো দাঁতের শাড়ি।
যেন মুখের নিচেই সৃষ্টি হয়েছে আরও একটা মুখ, আর সেই গহ্বরে তারা যেন মাটির থেকে কি তুলে তুলে ভরে দিচ্ছে। ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি উর্মি। ওদের একেবারে কাছে চলে আসার পরই পায়ের উপর দিয়ে কি একটা ঠান্ডা সস্বরের মতো জিনিস সরে যাওয়ার মতো মনে হতে পায়ের কাছে টর্চটা ফেলতেই ভয়ে ঘেন্নায় ও শিউরে উঠল। আর তখনই পুরোটা পরিষ্কার হলো ওর কাছে। উর্মির পায়ের কাছে কিলবিল করছে এক গাদা সাপ, কেঁচো, মাটি, মাকড়সা, পোকামাকড় ইত্যাদি। আর সেগুলো অবলীলায় ভাবলেশীন ভাবে যন্ত্রের মতো মুখে পড়ছে উর্মির 3 মেয়ে। না না, মুখে ঠিক না, গলার কাছে যে গর্তটা হয়ে রয়েছে সেখানে। মেয়েরা উর্মিকে দেখতে পেয়েছে বলে মনে হলো না, হলেও ওদের মধ্যে কোনো ভাবান্তর হলো না। কিন্তু উর্মির এবার খুব ভয় করতে শুরু করেছে। বৃষ্টিটা এতক্ষণ একটু ধরেছে, তবে মেঘ মাঝে মধ্যেই গর্জে উঠছে, বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মধ্যে। বৃষ্টিতে ভিজে জামা কাপড় একেবারে গায়ের সঙ্গে লেপ্টে আছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আর তাতেই উর্মির ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। আর এখন আবার তার সঙ্গে যোগ হয়েছে নিদারুণ আতঙ্ক। এক পা করে পিছিয়ে এলো উর্মি। নিজের মেয়েদেরই এখন ভীষণ ভয় লাগছে ওর। উর্মি তো একদম খালি হাতেই বেরিয়ে এসেছে। এরা যদি হঠাৎ করে আক্রমণ করে বসে, কি করবে ও? উর্মি আর দাঁড়ালো না, আরও কয়েক পা পিছিয়ে এসে আচমকাই পিছন দিকে ঘুরে বাড়ির ভেতর দৌড়ে ঢুকে গেল। পরদিন সকালেই প্রীতম অফিসে বেরিয়ে যেতেই উর্মি পুরো ঘটনাটা সেই লোকটাকে ফোন করে বলল। ওর কথা অনুযায়ী সেদিন উর্মি পালপাড়ার মাঠে দেখাও করল লোকটার সঙ্গে। লোকটা প্রথমেই চিন্তিত মুখে বলল, উপায় একটা আছে বটে, কিন্তু যা করার খুব শীঘ্রই করতে হবে, কারণ মগুই ফিরে এসেছে মানে তারা এখন পুরো ক্ষমতার অধিকারী। তাই তাদের সংহার একমাত্র তাদের গর্ভধারিণী মা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। আর যা করতে হবে তারা ফিরে আসার 6 দিনের মধ্যেই করতে হবে, না হলে তাদের শক্তিকে খণ্ডাতে পারে এমন ক্ষমতা আর এই দুনিয়াতে কারোর নেই। কাজেই সেই দায়িত্ব সম্পূর্ণ আপনার। এরপর পুরো প্রক্রিয়াটা বিস্তারিতভাবে উর্মিকে জানিয়ে দিল লোকটা। সবটা শুনে উর্মি এক প্রকার ডুকরে কেঁদে উঠল। আপনি কি বলছেন? মা হয়ে আমি কি করে নিজের সন্তানকে এভাবে? না না, অসম্ভব, অসম্ভব। ভয় পাবেন না, আপনি সন্তানহারা হবেন না। 3 জনের মধ্যে যে কোনো একজন বেঁচে থাকবে। তবে মনে রাখবেন, তার আর ধ্বংসের ক্ষমতা না থাকলেও সে যতদিন বাঁচবে তার অন্য মগুয়ের শক্তি জাগানোর ক্ষমতা থাকবে। আপনি না হয় তাকে আঁকড়েই বাকি জীবনটা বাঁচবেন, কিন্তু পুরো সমাজের জন্য, এত মানুষের জন্য এটা আপনাকে করতেই হবে। মন শক্ত করুন। আজ দুপুরে মেয়েদের খাওয়ানোর সময় একটা অদ্ভুত জিনিস খেয়াল করল উর্মি। মধুরার গলার কাছে আড়াআড়িভাবে একটা লম্বা কালো দাগ। হুট করে দেখলে মনে হবে যেন কালশিটে পড়েছে। উর্মি দাগটায় হাত দিয়ে মধুরাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, তোর গলায় কি হয়েছে রে? এখানে ব্যথা আছে? কই না তো মাম্মা, কি হয়েছে? উর্মির হঠাৎ করেই একটা কথা মনে পড়তেই সারা শরীর ঝটকা দিয়ে উঠল। গুঞ্জন আর ইলোরার দিকে তাকিয়ে দেখল তাদের গলাতেও অবিকল একই দাগ। তার মানে দাগটা অন্য কিছুর দাগ নয়, ওদের দ্বিতীয় মুখের দাগ, যা প্রকট হয়
মাঝরাতে। আচ্ছা, এরা কি জানে যে মাঝরাতে এদের মধ্যে কি অস্বাভাবিক পরিবর্তন হয়? শুধু বুধবার নয়, তারপরেও প্রত্যেক রাতেই যে মেয়েরা উঠে যায় তা টের পেয়েছে উর্মি। তবে উঠে দেখতে যাওয়ার সাহস আর হয়নি। আচমকাই মেয়েদের জন্য বড় মায়া হলো উর্মির। কান্নাকার কবেকার পাপের ফল এভাবে ভোগ করতে হচ্ছে তার মেয়েদের। মধুরার মুখের দিকে তাকিয়ে একবার ওর মাথায় হাত বুলিয়ে দিল উর্মি। মধুরা চোখ তুলে উর্মির দিকে সোজাসুজি তাকালো। কি অস্বাভাবিক সেই দৃষ্টি! আর ঠিক তখনই উর্মি খেয়াল করলো ব্যাপারটা। মধুরার চোখের তারায় উর্মির প্রতিবিম্ব পড়ছে, তবে তা স্বাভাবিক নয়। নিজের প্রতিবিম্বটা পুরো উল্টো দেখাচ্ছে মধুরার চোখে। ঠিক তখনই উর্মির কেমন যেন একটা ঘোর লেগে গেল। চোখের স্বাভাবিক দৃষ্টি পাল্টে গিয়ে কেমন যেন ঘোলাটে হয়ে গেল। চোখের সামনে ছেঁড়া ছেঁড়া ছবির মতো ভেসে উঠতে লাগলো কিছু দৃশ্য। টিউলিপ একাডেমির সামনে এসে দাঁড়ালো একটা কালো গাড়ি। নেমে এলো এক বোরখা পরিহিত মহিলা। স্কুলের দারোয়ানের কাছে আই কার্ড দেখালো মহিলা। বেরিয়ে এলো 3টি মেয়ে। ওই তো মধুরা, গুঞ্জন আর ইলোরা। মহিলার সঙ্গে গাড়িতে উঠে পড়লো ওরা। গাড়ি ছেড়েও দিল। এ কি, কোথায় যাচ্ছে ওরা? একটা ঘুপচি ঘর, একটা কদাকার বুড়ি, কোমর ছাড়ানো চুল, কালো কুচকুচে ঠোঁট, মুখে অজস্র কালো আঁকিবুকি দাগ। মগুই, কিন্তু একজন কেন? উর্মি 3 মেয়ে 3 কোণে শুয়ে রয়েছে। মাটির প্রদীপ জ্বলছে, পুজো হচ্ছে। এতক্ষণে বোরখা সরালো প্রথম মহিলা। মুখটা কেমন যেন চেনা চেনা। মনে পড়েছে, লতিকা। আচমকা সম্বিত ফিরে এলো উর্মির। এ কি দেখলো? এগুলো কি আদৌ সত্যি? তার মানে এসবের পিছনে ছিল লতিকা। ও ভালো করেই জানতো আই কার্ড ছাড়া মেয়েদের স্কুল থেকে আনা সম্ভবই নয়। হয়তো কোনো আছিলায় সুযোগ বুঝে হাতিয়ে নিয়েছিল সেগুলো। মেয়েদের ড্রাইভার চন্দনকে স্কুলে সবাই চেনায়, হয়তো সেদিন আই কার্ড দেখানোর প্রয়োজন পড়েনি। সবটাই বোঝা গেল, কিন্তু একজন কেন? তবে কি এদেরকে ক্ষমতাহীন করে দেওয়া হয়েছিল? তাই ধ্বংস করার ক্ষমতা না থাকলেও আগামী মগুই খুঁজে নিয়ে তাদেরকে জাগ্রত করার চেষ্টা করছে। আসলে যে কি ঘটেছে জানবার কোনো উপায় নেই, সবটাই অনুমান। শনিবার মধ্যরাত। প্রতিদিনের মতো আজও উর্মির মেয়েরা উঠে বাইরে বেরিয়ে গেছে। তবে আজ আর উর্মি চুপচাপ শুয়ে রইল না। উঠে পড়ে কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিল। তারপর অপেক্ষা করতে লাগলো সঠিক সময়ের জন্য। সকাল থেকে সমস্ত উপাচার উর্মি নিষ্ঠা ভরেই পালন করেছে। এখন বাকি শুধু শেষ ধাপ। এটা ভালোই ভালোই মিটে গেলে এবারের মতো মগুই বিদায় নেবে। উর্মি একটা বড় লাল ফিতেতে ভালো করে সিঁদুর লেপে নিয়ে পেছনের খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল বাইরে। কিছুটা গিয়েই উর্মি মেয়েদের দেখতে পেল। আজ মেয়েরা বসে আছে ডোবাটার দিকেই মুখ করে, কাজেই ওরা উর্মিকে দেখতে পেল না। উর্মি খুব সন্তর্পণে এগোতে লাগলো। মেয়েদের যখন একদম কাছে এসে পড়েছে, তখন সময় ব্যয় না করে উর্মি 2 হাতে ফিতেটা 2 প্রান্ত ধরে আচমকা ছুড়ে দিল মেয়েদের গলা লক্ষ্য করে। ব্যাস, এবার শক্ত করে 3টে গিট দিতে পারলেই শান্তি। অপদেবতার কালো ছায়া সরে গিয়ে উর্মি ফিরে পাবে তার কোনো এক মেয়েকে। কিন্তু মুহূর্তের ভগ্নাংশে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা।
যে লাল ফিতেটা উর্মি মেয়েদের গলা লক্ষ্য করে ছুড়ে দিয়েছিল, আচমকা সেই ফিতেটাই স্প্রিংয়ের মতো উল্টো দিকে লাফিয়ে এসে চেপে ধরল উর্মির গলা। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল উর্মি। প্রাণপণে ও ফিতেটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু নাক পাশ বন্ধনের মতো তা যেন আরো চেপে চেপে বসতে লাগলো। দম বন্ধ হয়ে আসতে লাগলো উর্মির, চোখ মুখ ঠেলে বেরিয়ে আসতে লাগলো। উর্মি মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। উর্মির চিৎকার শুনে প্রীতমেরও ঘুম ভেঙে গিয়েছিল। উঠেই পাশের ঘরে গিয়ে আলো চালাতেই অবাক হয় ও। ঘর ফাঁকা। মাঝরাতে 3 মেয়েকে নিয়ে উর্মি গেল কোথায়? পেছনের দরজা খোলা খেয়াল করে প্রীতম বেরিয়ে এলো বাইরে। ফোনের টর্চটা জ্বালিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো প্রীতম। কিছুটা এগিয়ে আসতেই সামনের দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ল প্রীতম। উর্মি মাটিতে পড়ে কাটা মুরগির মতো ছটফট করছে। গলায় লাল মতো কি একটা জড়িয়ে রয়েছে। উর্মি 2 হাত দিয়ে সেটা ছাড়ানোর চেষ্টা করছে। পেছনে নির্বিকারভাবে দাঁড়িয়ে রয়েছে উর্মির 3 মেয়ে। প্রীতম উর্মির দিকে দৌড়ে গিয়ে ওর পাশে হাঁটু গেড়ে বসতেই হঠাৎ করে একদম শান্ত হয়ে গেল উর্মি। এতক্ষণের লড়াই শেষে প্রাণবায়ু উর্মির শরীর ত্যাগ করেছে। প্রীতম অসহায়ভাবে তাকিয়ে দেখল মথুরা, কুঞ্চন ও ইলোরা আস্তে আস্তে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে সামনের ডোবাটায়। তিন মাস কেটে গিয়েছে। স্ত্রী সন্তান হারিয়ে প্রীতম আর ওই বাড়িতে থাকেনি। চাকরিতে ট্রান্সফার নিয়ে চলে গেছে অন্য শহরে। সঙ্গে নিয়ে গেছে হাজারো প্রশ্ন, যার উত্তর সে আজও খুঁজে বেড়াচ্ছে। প্রীতমের সব প্রশ্নের উত্তর দিতে না পারলেও পাঠকদের মনের মধ্যে যে প্রশ্নের উদয় হয়েছে তার উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। উর্মি তো সমস্ত নিয়ম নীতি মেনেই উপাচার পালন করেছিল, তাহলে মগুইয়ের জায়গায় অকালে উর্মিকে প্রাণ দিতে হলো কেন? মগুই বিনাশের প্রাথমিকভাবে মূলত 2টি শর্ত ছিল। প্রথমটা ছিল যে এই কাজ করতে পারবে একমাত্র তাদের গর্ভধারিণী মা, এবং দ্বিতীয় শর্ত ছিল যে তাদের মা যেন অতীতে কোনো দিন কোনো অনাগত সন্তানের মৃত্যুর কারণ না হয়, অর্থাৎ মগুই জন্মের আগে তার যেন কোনো গর্ভপাত না ঘটে। এক্ষেত্রে উর্মি তাদের গর্ভধারিণী মা হলেও দ্বিতীয় শর্তটা পূরণ করতে অক্ষম উর্মি। না, উর্মির নিজের কোনো সন্তান নষ্ট হয়নি, হয়েছিল শরণ্যার। তবে কারণ ছিল উর্মি। প্রীতমের তখন ব্যাঙ্গালোরে পোস্টিং। উর্মি পুরোদস্তুর হাউসওয়াইফ। এরই মধ্যে পাশের ফ্ল্যাটের শরণ্যার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল ওর। শরণ্যা একদিন উৎফুল্ল হয়ে সে জানিয়েছিল ওর প্রেগনেন্সির খবরটা। তখন উর্মির ইনফার্টিলিটির ট্রিটমেন্ট চলছে। মা হতে চাওয়ার স্বপ্নটা অধরাই ছিল তখন। এমনকি ডাক্তার কোনো আশ্বাসও দিতে পারেননি। এমতাবস্থায় শরণ্যার এই ব্যাপারটা মেনে নিতে পারেনি উর্মি। বাইরে কপট খুশি দেখালেও ভেতরে ভেতরে ঈর্ষায় জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল। আর এই হিংসার বশবর্তী হয়েই করে ফেলেছিল একটা অন্যায়। নিমন্ত্রণ করার আছিলায় শরণ্যাকে বাড়িতে ডেকে এনে ওর খাবারে মিশিয়ে দিয়েছিল এক প্রকার ওষুধ। এরপর শরণ্যা যখন বিষণ্ণ হয়ে নিজের সন্তান হারানোর কথা বলেছিল উর্মিকে, মনে মনে নিজেকে বাহবা দিয়েছিল উর্মি। উর্মির এই অন্যায় এতদিন বাদে ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তা কে জানত? উর্মির এই অন্যায় যে এত দিন বাদে ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তা কি কেউ জানত? মগুইয়ের উৎপত্তিও যেমন মানুষের পাপ থেকে, উর্মির মৃত্যুও ওর মনের কোণে পড়ে থাকা এক নোংরা প্রবণতা থেকেই।
আসলে মগুই আমাদেরই অন্তরের কলুষতা থেকে সৃষ্টি হওয়া একটা সত্তা মাত্র। মানুষের মনের অন্ধকার যতদিন থাকবে, মগুইও ততদিন থাকবে। মগুই এমন একটা এন্টিটি যাকে বিনষ্ট করা যায় না। শেষ হলো আমাদের আজকের নিবেদন সুরঞ্জনা মুখোপাধ্যায়ের লেখা গল্প মগুই। গল্পের সূত্রধার, শিল্পী পরিচয়ে এবং প্রীতমের চরিত্রে আমি আকাশ, গল্প পাঠ ও ঠাকুর মশাইয়ের চরিত্রে অর্ণব, পর্ব পরিচালনায় এবং লোকটা ও কনস্টেবলের ভূমিকায় সৌভিক, সুমিত্রা ও রমণীর চরিত্রে অর্পিতা আইচ, উর্মি, বাসন্তী ও মধুরার চরিত্রে বর্ণিশা। আজকের গল্পে শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আজকের গল্পে আমি আকাশ রয়েছি আবার সাহিত্য সমাহার চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া রয়েছেন এক ব্যাগ গপ্প চ্যানেলের পক্ষ থেকে অর্পিতা আইচ। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। সকলের চ্যানেলের লিংক দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সেই। আমাদের আজকের নিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। খুব তাড়াতাড়ি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। টিল দেন, প্লিজ ডু কেয়ার টু স্টে টিউন। নমস্কার।